ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে 2 দিবস। এই 2 দিনে তনুশ্রী সকল সামাজিকতা থেকে সরিয়ে রেখেছে নিজেকে। 4 দেওয়ালের মাঝখানে নিজের জীবনের সমীকরণটা মেলাতে ব্যস্ত সে। প্রলয় তার জীবনের প্রথম মানুষ, যে কিনা হৃদয়ের মাঝে ছোট্ট কুসুম প্রস্ফুটিত করতে সাহায্য করেছিল। প্রথম ভালো লাগা, প্রথম প্রেমানুভূতি ছিল তাকে ঘিরে। অথচ আজ সে অন্য কারোর ঘরের গৃহিণী। ভাগ্যটা এমন কেন তার? ভাবতেই দুটি লোচন অশ্রুপূর্ণ হলো। ছোটবেলায় নিজের বাবা মায়ের আদর কখনো পায়নি, তবে কাকা কাকিমা হিসেবে সনাতন এবং তার স্ত্রী নীলিমা কখনোই তাকে মা বাবার অভাব এক বিন্দুও অনুভব করতে দেয়নি। যখনই কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে সে, তখনই তার জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটেছে যা কেড়ে নিয়ে গেছে তার কাছ থেকে তার আপনজনদের। ব্যালকনিতে বসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে তনুশ্রীর স্মৃতিপটে ভেসে উঠল বিগত দিনের ফেলে আসা মধুময় স্মৃতিগুলো। নবম শ্রেণীতে পড়তো তখন সে। নবম শ্রেণী মানে উচ্চ শিক্ষার পথ ধরে এগোনোর প্রথম ধাপ। এখান থেকেই শুরু হয় পড়াশোনার প্রতি আরও বেশি নিজেকে নিমজ্জিত করা। সেই সময় ভালো ইংলিশ টিচার গ্রামে একজনই ছিলেন, নৃপেন স্যার। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার স্বার্থে টিউশনি পড়ানো বন্ধ রাখতে হয়। এদিকে গ্রামের ছেলে মেয়েদের ইংরেজি পড়ানোর জন্য আর কোনো ভালো শিক্ষক না থাকায় তিনি নিজের প্রিয় ছাত্র প্রলয়কে দায়িত্ব দেন। প্রলয়ের বাড়িতেই তৈরি হয় ইংরেজি পড়ানোর প্রথম ব্যাচ। সেই ব্যাচেরই ছাত্রী হলো তনুশ্রী। নবম দশম শ্রেণী প্রলয়ের কাছে তনুশ্রী শিক্ষা গ্রহণ করে। পরবর্তীকালে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্যেও যখন ইংরেজি কম্পালসারি সাবজেক্ট হয়, তখনও প্রলয়ের কাছে সে শিক্ষা গ্রহণ করত। এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর শুরু হয় কলেজ জীবন। তখন টিউশনি পড়ার আর প্রয়োজন বোধ হয়নি তনুশ্রীর। তাই প্রলয়ের বাড়িতে আসা যাওয়া এক প্রকার বন্ধ হয়। কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে একদিন কলেজের গেটে দেখা হয় প্রলয়ের সাথে। পূর্ব পরিচয়ে শিক্ষক হওয়ার দরুন তনুশ্রী শিক্ষকের সঙ্গে যেমন সম্মান প্রদর্শন করে কথা বলা উচিত, ঠিক তেমনি আচরণ করে প্রলয়ের সাথে। কিন্তু প্রলয় সেদিন তনুশ্রীকে অবাক করে দিয়ে নিজের মনের কথা জানায়। তারপর প্রপোজ করে বসে। শিক্ষকের সঙ্গে প্রেম, এই বিষয়টি মন থেকে মানতে পারেনি সেদিন তনুশ্রী। তাই লজ্জায় রাঙা হয়ে ভয় পেয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে এসেছিল। কিন্তু পরবর্তীকালে প্রলয় বহু রিকোয়েস্টের পরও যখন তনুশ্রীকে প্রেম নিবেদন পাঠিয়ে রাজি করাতে পারেনি, তখন নিজের বাবা মাকে জানিয়ে এক প্রকার বিবাহ প্রস্তাব রাখে সনাতন মণ্ডলের কাছে। প্রলয় সম্পর্কে গ্রামের প্রত্যেকটি মানুষ এক কথায় ভালো ছেলে হিসেবেই জানত। তাই সনাতন মণ্ডল ছেলে হিসেবে প্রলয়কে প্রথমবারেই 100-তে 100 দিয়ে দিয়েছিলেন। কিন্তু সমস্যা বাধে তার বেকারত্ব নিয়ে। কারণ কয়েক ব্যাচ টিউশনি পড়িয়ে তো নিশ্চয়ই বইয়ের আর সংসারের খরচ চালানো যায় না। তাই সনাতন মণ্ডলের কাছে প্রলয় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তনুশ্রীর কলেজ শেষ হতে হতে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং প্রাপ্য সম্মান দিয়ে তনুশ্রীকে নিজের বাড়িতে বউ করে নিয়ে যাবে। সেই থেকেই শুরু হয় চুপি চুপি প্রেম নিবেদন প্রলয়ের সাথে তনুশ্রীর। তবে কখনোই হাত ধরে হাঁটা বা পার্কে গিয়ে ঘোরা বা আজকালকার দিনের প্রেমিক প্রেমিকারা যেমন নিজেদের সঙ্গ বেছে নেয়, নিভৃতে সময় কাটায়, তেমন কিছুই করেনি। শুধু মনে মনে ভালোবাসাবাসি, যা শুধুমাত্র বিয়ের পরে প্রকাশ করতে চেয়েছিল তনুশ্রী সবার আড়ালে, একদম একান্তে। কিন্তু আজ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই ভালোবাসা প্রকাশের আগেই স্বপ্নটাই দুঃস্বপ্নে পরিণত হলো। হারিয়ে গেল অন্ধকারে, যা সে কোনোদিনও খুঁজে পাবে না। বিগত 2 দিন ধরে রুদ্রকে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছে। সরোজিনী দেবীর মতামত বাড়িতে থাকলে তার ছেলের ভালো চিকিৎসা হবে না। তাই সুস্থ স্বাভাবিক করতে সবার আগে সুচিকিৎসার প্রয়োজন। সেই উদ্দেশ্যেই রুদ্রকে বাড়িতে আনার দিনই বিকেলে শিফট করা হয় কলকাতার নামি দামি হাসপাতাল বেলভিউ নার্সিংহোমে। না, 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 এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিভাবে মেনে নেব চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্যের হতে দিতে? আমি সহ্য করতে পারছি না রে দিদি। আগের বার বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু এবার এবার আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কেন আমার সঙ্গে প্রতিবার এমন হয়? কেন ঈশ্বর আমার ভালোবাসাকে চোখে দেখতে পারেন না? কেন রুদ্র আমাকে চোখে দেখতে পেল না?
শুধুমাত্র ওকে নিজের জীবনে পাওয়ার আশায় কত কিছু করেছি। আর আজ আজ যখন সেই মুহূর্ত চলে এসেছিল, প্রায় সেই সময় এই সব কিছু হতে হলো। কেন 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 দি ভাই, কেন? চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটা নাকি রুদ্রের জীবন বাঁচিয়েছে, তাই প্রতিদান হিসেবে রুদ্র ওকে বিয়ে করছে। তবে আমার কেমন জানি মনে হচ্ছে ভেতরে ঘটনা অন্য কিছু। তোর জিজুকে প্রশ্ন করেও তো কোনো সঠিক উত্তর পেলাম না। তবে কোনো ব্যাপার নয়, সত্যটা কোনোদিনও চাপা থাকে না, একদিন না একদিন ঠিকই প্রকাশ পায়। কষ্ট পাস না বোন, জানিসই তো তোর চোখের জল আমার সহ্য হয় না। তোর রুদ্রকে তোর কাছে এনে দিতে আগেও যেমন কত কিছু করেছি, ঠিক তেমনি এবারও তাই করব। প্লিজ ফর গড সেক কান্না করিস না বোন। ওই গ্রামের ভূতনিকে ভাগাতে আমার মনে হয় না বেশি মস্তিষ্ক খাটাতে হবে। বাড়ির সবাই বর্তমানে রুদ্রকে নিয়েই ব্যস্ত। হাসপাতালে চিকিৎসাধীন সে। এদিকে বাড়িতে ছোট্ট পাখি, তার দেখাশোনার জন্য রয়েছে দুজন আয়া। মা নেই তার। বাবা, দাদাই, ঠাম্মা, জেঠু, বম্মা আর ছোম্মার কাছে সে মানুষ। বম্মা মানে শুভ্রের স্ত্রী চন্দনা, আর ছোম্মা মানে শালিকা মেঘনা। নীতি মারা যাওয়ার পর কিছুদিন বাদেই মেঘনা এ বাড়িতে পাকাপোক্তভাবে থাকতে শুরু করে। বহু চেষ্টা করে নিজেকে পাখির মা বানানোর। বিগত ১.৫ বছরের প্রচেষ্টায় বাড়ির সবার মনে নিজেকে রুদ্রের স্ত্রী ও পাখির উপযুক্ত মা হিসেবে প্রমাণ করতে পারলেও রুদ্র তাতে কোনো দিনও সায় দেয়নি। সে তার সিদ্ধান্তে অবিচল ও অনড় ছিল, তাই মেঘনা চেয়েও রুদ্রের কাছে ঘেঁষতে পারেনি। কিন্তু আচমকাই রুদ্রের তনুশ্রীকে বিয়ে করে আনা কিছুতেই মেঘনা আর চন্দনা মেনে নিতে পারছে না। তনুশ্রী যখন নিজের ভাবনা চিন্তায় মশগুল, হঠাৎ করেই একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ তার ভাবনা চিন্তায় ছেদ ফেলে। কান্নার আওয়াজটি এতটাই করুণ ও যন্ত্রণাময় ছিল যে তনুশ্রীর হৃদয় নিংড়ে যাচ্ছে যেন সেই আওয়াজে। এলোমেলো শাড়ির আঁচল কোনো মতে গায়ে পেঁচিয়ে লম্বা কোঁকড়ানো চুলগুলো ছাড়া অবস্থায় সেভাবেই দৌড়ে রুম থেকে বের হয়। হতভম্ব হয়ে খুঁজতে থাকে কোন দিকে বাচ্চাটির কান্নার আওয়াজ ভেসে আসছে। দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে পৌঁছয় ডাইনিং হলে। দেখে বাচ্চাটি গরম তরকারির বাটিটা ফেলে দিয়েছে, আর সেখানে থেকেই গরম ঝোল তার পায়ের উপর এসে পড়েছে। ছোট ১.৫ বছরের একটি বাচ্চা মেয়ে, মাথা ভর্তি কোকড়া চুলগুলো একটা গার্ডার দিয়ে ছুটি করে বাঁধা। ফর্সা পায়ে গরম ঝোল পড়ায় লাল হয়ে গিয়েছে জায়গাটি। দিশেহারা হয়ে ছুটে গিয়ে নিচের বক্ষ মাঝে চেপে ধরে বাচ্চাটিকে। তারপর দৌড়ে তাকে কোলে নিয়ে চলে যায় বেসিনের সামনে। তারপর ট্যাপ ছেড়ে বাচ্চাটির পায়ে ঠান্ডা জল দিতে থাকে। অনেকক্ষণ ঠান্ডা জল দেওয়ার পর বাচ্চাটি কিছুটা শান্ত হয়। তারপর চোখ মুখ ধুয়ে মুছিয়ে নিজের কোলের মধ্যে নিয়ে বসে ডাইনিংয়ের এক সোফাতে। এদিকে তনুশ্রীর কাজকর্মগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল শেফালি। ওদিকে যে দুজন আয়াকে রাখা হয়েছিল পাখির দেখাশোনার উদ্দেশ্যে, তারা দুজন তো ভয়ে জড়সড়। তনুশ্রী পাখিকে কোলের মাঝে নিয়ে আলতো করে আদর করতেই পাখি একদম চুপ। ঠিক তখনই শেফালি এসে বসে তার কাছে। ছোট বৌমণি, তুমি কি জাদু জানো নাকি? পাখিকে আজ পর্যন্ত ওর বাবা মানে ছোট দাদাবাবু আর গিন্নিমা মানে এবারে কচ্ছি রুদ্র দাদাবাবুর মাছে আর কেউ ভাবে মিনিটের মধ্যে চুপ করাতে পারে না, এমনকি মেঘলা দিদিমণিও না। আর তুমি কিভাবে পারলে বলো তো? পাখি ওনার মেয়ে, মানে রুদ্রনীল সেনগুপ্তের মেয়ে। হ্যাঁ তো, ওমা তুমি জানো না? মানে তোমার বিয়ের সময় দাদাবাবু কিছু বলেননি? না, ওর মা কোথায়? ছোট বৌমণি গো, পাখির মা মানে আমাদের নীতি বৌমণি পাখিকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তখন থেকেই রুদ্র দাদাবাবু আর পাখি দুজন দুজনের দুনিয়া। জানো তো ছোট বৌমণি, ওই যে তুমি দেখলে না বড় বৌমণির ছোট বোন মেঘলা, উনি তো এ বাড়িতে প্রায় ১.৫ বছর হতে চললো আছে। উনি তো রুদ্র দাদাবাবুকে বিয়ে করতে চান আর পাখির মা হতে চান। তাই রুদ্র দাদাবাবুর সামনে আর গিন্নিমার সামনে সবসময় পাখিকে নিয়ে আদর করতে ব্যস্ত থাকে। কিন্তু যেই তারা সরে যায় অমনি অবহেলা করতে শুরু করে। কিন্তু রুদ্র দাদাবাবু কখনো পাত্তাই দেয় না মেঘলাকে। তোমাকে একটা কথা বলি শোনো, জানি না তোমাদের বিয়েটা কেমনভাবে হয়েছে, তবে নিজের স্বামী সন্তানকে বুক দিয়ে আগলে রেখে আঁচলে বেঁধে রাখবে, নয়তো আশেপাশে অনেক ওই পোকার দল ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু তোমার সংসার ভাঙতে সময় নেবে না, বুঝেছো? পাখির দিকে তাকিয়ে তনুশ্রী অবাক হয়ে ভাবতে থাকে, হয়তো এই বাচ্চাটির মা হওয়াই তার কপালে লেখা ছিল। তাই হয়তো আজ তার সাথে এমন ঘটনা ঘটল, যার জের ধরে সে সেই মুর্শিদাবাদের কামালগঞ্জ গ্রাম থেকে কলকাতা চলে এলো। বাচ্চাটাকে বুকে জড়িয়ে রাখতেই কেমন যেন এক অসাধারণ প্রশান্তি অনুভব করলো তনুশ্রী নিজের মনে।
হয়তো ছোটবেলায় নিজের মাকে হারিয়েছিল, তাই মাকে হারানোর বেদনা কেমন হয় তা সে জানে। আর পাখিও তনুশ্রীকে চাপটে ধরে বসে আছে, মনে হচ্ছে যেন ছেড়ে দিলে ভরসার কোলটা হারিয়ে যাবে। সেই কারণেই ছোট্ট পাখিটি যখন তার বুকে চুপ করে বসেছিল, মনে হচ্ছিল সেও তার মাকে খুঁজছে, মায়ের কোল খুঁজছে, যাতে সকল যন্ত্রণা নিমেষেই হারিয়ে যায় মায়ের স্নেহের মাঝে। কিছু সময়ের জন্যে ভুলে গেল তার জীবনের ঠিক কী কী ঘটনা ঘটেছিল এতদিন ধরে। কথায় আছে না, ঈশ্বর কখনো কারোর জীবনে ফাঁকা স্থান রাখেন না। তিনি যখন আঘাত দেন, সেই আঘাতের মলমও তিনিই পাঠান। হয়তো মাতৃহারা পাখির মলম তনুশ্রী, আর সর্বহারা তনুশ্রীর মলম পাখি। আর রুদ্র অপরদিকে, রুদ্রের জীবনের গতিপথ এখন তনুশ্রীকে আঁকড়ে ধরে এগোবে সামনের দিকে। এটাই হয়তো তার ইচ্ছে, ভবিতব্য। হাসপাতালের শুভ্র দেওয়ালের মাঝে অবস্থিত শুভ্র বিছানায় শুয়ে আছে রুদ্র। আজ বিগত 4 দিন ধরে হসপিটালে ভর্তি সে। হাতের ফ্র্যাকচার সহ মাথার সিটি স্ক্যান করানো হয়েছে। দুর্ঘটনাটি মারাত্মক পর্যায়ে ছিল। এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আঘাতটি মারাত্মক গভীর। রুদ্র সেনগুপ্ত চিন্তিত তার ছেলেকে নিয়ে। সরোজিনী দেবী চিন্তায় হতবিহ্বল হয়ে পড়েছেন। এত বড় একটা দুর্ঘটনা, যার কারণে ব্রেনের মধ্যে সামান্য রক্তের জমাট বাঁধা ধরা পড়েছে সিটি স্ক্যানে। তবে ডাক্তার আশ্বাস দিয়েছে ওষুধের মাধ্যমে সেগুলোকে কন্ট্রোল করা যাবে। এই মুহূর্তে রুদ্র সেনগুপ্ত কলকাতার চিকিৎসা ব্যবস্থার উপরে ভরসা রাখতে পারছেন না। তার মন বলছে আরও ভালো জায়গায় চিকিৎসা করাতে পারলে বোধহয় এর ফলাফল আরও ভালো হবে। সরোজিনী দেবীরও ছেলেকে নিয়ে মতামত এক। তাই তারা স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করেছেন রুদ্রকে এই মুহূর্তে দিল্লির এইমসে নিয়ে দেখাবেন, নয়তোবা ভেলোর নিয়ে যাবেন। পূর্ব ভারতের তুলনায় দক্ষিণ ভারতের চিকিৎসা ব্যবস্থা ভীষণ পরিমাণে ভালো এবং ভরসাদায়কও বটে। এই নিয়ে শুভ্রের মতামত জানতে চাইলে সেও একইভাবে সায় দেয়। ভাইয়ের সিটি স্ক্যান রিপোর্ট দেখে সে নিজেও অনেক চিন্তিত, কিন্তু বাদ সাথে রুদ্র নিচে। কারণ বিগত প্রায় 10 দিন ধরে সে তার প্রাণের টুকরো পাখিকে না চোখের দেখা দেখতে পেরেছে, আর না তাকে বুকে চড়িয়ে আদর করতে পেরেছে। তাই আর যাই হয়ে যাক, সে তার নিজের মেয়েকে রেখে কিছুতেই দিল্লি বা দক্ষিণ ভারতে যেতে রাজি নয়। রুদ্রের মনের অবস্থা সবাই বুঝলেন, ভালো করে বোঝালেন সবাই রুদ্রকে, যে সে যদি সুস্থ না হয় বা ভালো হয়ে বেঁচে থাকতে না পারে, তাহলে তার মেয়েকে কে দেখবে। মেয়ের স্বার্থে, মেয়েকে ভালো রাখার স্বার্থে রুদ্র দোনোমনো করেই রাজি হয় বাইরে চিকিৎসা করাতে যেতে। অতঃপর কাল বিলম্ব না করে শুভ্র ম্যানেজার সাহেবকে বলে দুজন বডিগার্ড নিজের ও তার পিয়ের আর রুদ্রের মোট 5টি বিমানের টিকিট বুক করতে বলল। ঠিক হলো, রুদ্রকে নিয়ে যাবে দিল্লির এইমসে। ফ্লাইট বুক হওয়ার পর তারা রওনা দিলেন দিল্লিতে চিকিৎসার উদ্দেশ্যে। এই মেয়ে, এসব কি খাওয়াচ্ছ তুমি পাখিকে? তাছাড়া তোমার সাহস কি করে হয় আমার পাখিকে আমার পারমিশন ছাড়া টাচ করার? বলেই তনুশ্রীর হাতে থাকা গলা গলা ভাতের বাটিটা টান মেরে ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয় মেঘনা। চোখ মুখ রাগে লাল করে চিৎকার করে বলে ওঠে, ভিখারির মেয়ে একটা! তোকে রুদ্র শুধুমাত্র দয়া দেখিয়ে বিয়ে করে এনেছে এ বাড়িতে, শুধুমাত্র দয়া করে, বুঝলি? একবার সুস্থ হয়ে ফিরতে দে। তোকে যদি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে না বের করেছি, আমার নামও মেঘনা নয়। পাখির জন্মের পর থেকে এই হাতের পরে আমি মানুষ করেছি তাকে। আমি পাখির মা, আর আজ এসে তুই রুদ্রের গলায় ঝুলে পাখির মা হয়ে যাবি? সেটা তো আমি কিছুতেই মেনে নেব না। শেষবারের মতো বলছি, তোকে আমার পাখির থেকে দূরে থাকবি। চিৎকার করে কথাগুলো বলে মেঘনা কান্নারত পাখিকে কোলে তুলে নিয়ে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে চলে যায়। আর এদিকে তো চোখের অশ্রু জলে ভাসতে থাকে তনুশ্রী। তবে সে চোখের জল মেঘনার কথার আঘাতে নয়, কান্নারত পাখির কষ্টে বুক ফেটে বেরিয়েছে। মুখে আঁচল চাপা দিয়ে চোখের জল মুছতে মুছতে তনুশ্রী চলে যায় নিজের রুমে। আর এদিকে চন্দনা মুখটা ভেঙচি কেটে চলে আসে মেঘনার রুমে। দারুণ কাজ করেছিস তুই আজকে। কত বড় সাহস, পাখিকে হাত করতে এসেছে, মানে মেয়েকে হাত করে রুদ্রকে নিজে করে নেবে। এতদিন জানতাম গ্রামের মেয়েরা ভোলা ভালা হয়, এ তো দেখছি মারাত্মক চালাক। বাঁচানোর নাম করে বড়লোক ছেলে ফাঁসিয়ে নিয়েছে, আর এখন রাজত্ব করার জন্য আগে রাজকন্যাকে হাত করছে, পরে রাজাকে হাত করবে। তবে তোকে সাবাসী না দিয়ে পারছি না রে বোন।
আজকে তুই ওকে ওর সব জায়গা দেখিয়ে দিয়েছিস। আমাকে তো চেনে না। আমি হলাম এই দাবা খেলার পুরনো খেলোয়াড়। রুদ্রকে পাওয়ার জন্য না জানি জীবনে কত কিছু করেছি। না চাইতেও এই বাচ্চাটার মা হওয়ার অভিনয় সমানে চালিয়ে যাচ্ছি। আর আজ যখন রুদ্রকে বিয়ের জন্য প্রায় রাজি করিয়ে ফেলেছিলাম, ঠিক তখনই এই মেয়ে কোথা থেকে এসে রুদ্রের বউ হয়ে গেল। আর 4 দিন যেতে না যেতেই এখন বাচ্চাটার মা হতে চাইছে। মানে আমার প্রয়োজন রুদ্রের জীবনে আর এ বাড়িতে চিরতরেই শেষ করে দিতে চাইছে। তা তো আমি কখনো হতে দেব না, কোনো দিনও না। এদিকে পাখি ভয়ে চিৎকার করে কান্না জুড়ে দিয়েছে। আসলে বাচ্চারা আপন পর না বুঝলেও প্রকৃত ভালোবাসাকে হয়তো চেনে অনুভব করতে পারে। এটাই হয়তো বাচ্চাদের ঈশ্বরের দেওয়া এক বিশাল মানসিক শান্তি। মেঘনার যতই নিজেকে পাখির মা বলে দাবি করুক না কেন, পাখি আসলে ওর নিজের কাছে একটা দাবার গুটি ছাড়া আর কিছুই নয়। সেটা মেঘনা চন্দনা দুজনেই জানে। এতদিন সবার সামনে পাখিকে নিজের মেয়ে বলে দাবি করলেও সকলের চোখের আড়াল হতেই মেয়েটাকে অবহেলা আচ্ছিদ্য করতে থাকে সব সময়। বাচ্চারা তো ভালোবাসার কাঙাল হয়, তাই মেঘনা এবং চন্দনাকে ছোঁয়া বম্মা বললেও মাতৃত্বের কোনো অনুভূতি তাদের দেখলে ছোট্ট পাখির মনে জাগে না। তাই ওরা কোলে নিতেই ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে বাচ্চাটির কান্নায় দুজন মহিলার মাথা খারাপ হওয়ার অবস্থা। বিরক্ত হয়ে মেঘনা পাখিকে জোরে এক ধমক দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, বরং আরও চিৎকারের গতি বাড়িয়ে দেয়। চন্দনা বিরক্ত হয়ে শেফালিকে ডাকে পাখিকে শান্ত করার জন্য। তারপর শেফালি আসতেই তার কোলে তুলে দেয় পাখিকে এবং বলে কিছু খাইয়ে দিতে। এরপর শেফালি পাখিকে নিয়ে চলে যেতেই দুই বোন মিলে প্ল্যান করে একটু বাইরে বেড়াতে যাবে। চন্দনার নিজেরও একটি ছেলে আছে বছর 5-এর, নাম সূর্য। সূর্যকে অধিকাংশ সময় হয় আয়াদের হাতে আর না হয় বাপের বাড়িতে রাখে। সেখানেও আয়া রাখা আছে। এই মুহূর্তে বাড়িতে যেহেতু সবাই রুদ্রকে নিয়ে ব্যস্ত, তাই তারা দুই বোন পাড়ি জমিয়েছে বাপের বাড়িতে। আজ চন্দনা আর মেঘনা সরোজিনীর কথায় তার মন রাখতে এ বাড়িতে এসেছিল পাখিকে দেখার উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে যখন দেখে পাখিকে কোলে নিয়ে তনুশ্রী বসে বসে খাওয়াচ্ছে, তখন রক্ত উঠে যায় মাথায়। রাগে কিরমিরিয়ে উঠে মেঘনা। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে আসে তনুশ্রীর সামনে আর হাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাবারের বাটিটিকে। প্ল্যান মাফিক দুই বোন সেজে গুছিয়ে বেরিয়ে পড়ে নিজেদের গন্তব্যে। তনুশ্রী দরজা আটকে বিছানায় মুখ গুজে কেঁদে চলেছে। ঈশ্বর এমন কেন করে তার সাথে? বাবা মাকে কেড়ে নিয়ে অনাথ বানিয়েছে তাকে। যাকে ভালোবাসত তার থেকে দূরে সরিয়ে অপরিচিত একজনের গৃহিণী বানিয়েছে। একটা নিষ্পাপ কোমল শিশু যাকে বক্ষে চেপেই মাতৃত্বের অনুভূতি হৃদয়ে জেগেছিল, যার মুখের হাসি আর ছোট্ট ছোট্ট বুলি শুনেই মনের মধ্যে চলতে থাকা দগ্ধ ঘায়ে শান্তির প্রলেপ লাগাতে চেয়েছিল, তাকেও পরিস্থিতি কেড়ে নিল তার কাছ থেকে। এমন জীবন কেন তার? হাউমাউ করে কেঁদে ওঠে তনুশ্রী। হাই রে বিধি! দরজার ওপারে তনুশ্রী কাঁদছে আর এপারে দাঁড়িয়ে কাঁদছে ছোট্ট পাখি। দুই বোন বেরিয়ে যেতেই শেফালি কান্নারত পাখিকে কোলে করে নিয়ে আসে রুদ্রের ঘরের সামনে। তারপর দরজায় হালকা টোকা দিতেই দরজাটি খুলে যায়। শেফালি ভিতরে গিয়ে দেখে তনুশ্রী শব্দ করে হাউমাউ করে কাঁদছে। শেফালি ও তনুশ্রী আর পাখির কান্না দেখে কেঁদে ফেলে। তনুর কাছে দাঁড়ানো মাত্রই পাখি শেফালির কোল থেকে ঝাপটা দিয়ে তনুশ্রীর কোল আঁকড়ে ধরে। তনুশ্রী আর পাখি দুজনে দুজনকে আঁকড়ে হাউমাউ করে কাঁদতে থাকে। শেফালির চোখে জল ভরে আসে এক অসামান্য মিলন দৃশ্য দেখে। এ যেন তৃষ্ণার্ত পথিক জলের খোঁজ পেলে যেমন আনন্দ অশ্রু বিগলিত হয়, ঠিক তেমনি পাখি আর তনুশ্রী একে অপরের জন্য তৃষ্ণার্ত চোখে জল মুখে হাসি নিয়ে শেফালি বলেই ফেলে, বাবা, তোমরা মা মেয়ে দেখছি একই রকম। কেউ কাউকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারো না। আমি যাই গো বৌমনি, তুমি তোমার মেয়েকে সামলাও, ঠিক আছে? বলেই চোখ মুছতে মুছতে বেরিয়ে যায় ঘরটি থেকে। পাখিকে পুনরায় কোলে পেতেই হাজার হাজার চুমুর বর্ষণে ভরিয়ে তোলে পাখির ছোট্ট মুখমণ্ডল। বক্ষ মাঝে চেপে ধরে বলে, কাঁদে না মাম্মা, একটুও কাঁদে না। এই যে আমি তোমার কাছে, আমার সোনা মাম্মা। দুপুর 12টার ফ্লাইটে রুদ্রকে নিয়ে ওরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
সরোজিনী ও রোদ্দুর ওদের সি অফ করে প্রায় বিকেল 3:30 নাগাদ বাড়িতে ফেরে। বাড়িতে ফেরার পর সরোজিনী প্রথমেই শেফালির কাছে পাখির খোঁজ লাগায়। আজ সে অসাধারণ দৃশ্য শেফালি চাক্ষুষ দেখেছিল তার সম্পূর্ণ বিবরণ গড়গড় করে সরোজিনীর সামনে বলে দেয়। মেঘনা আজ চন্দনার ব্যবহার যতটা না কষ্ট দিয়েছে সরোজিনীকে, তার থেকে বেশি অবাক হয়েছে এই 4টে দিন পাখির প্রতি তনুশ্রীর মাতৃত্ব বোধ নিয়ে। এক ছুটে চলে আসে রুদ্রের রুমে ঢুকেই তনুশ্রীর কোলে আষ্ঠে পৃষ্ঠে চড়িয়ে ঘুমিয়ে থাকা পাখিকে দেখে দুচোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানিয়ে সরোজিনী মনে মনে বলল, হে ঈশ্বর, তুমি সর্বশক্তিমান। কার জন্য তুমি কাকে বেঁচে রাখো, কার সুরে তুমি কাকে বেঁধে রাখো, তা জানা আমাদের মতো অজ্ঞাত মানুষের পক্ষে সম্ভব নয়। আমাকে ক্ষমা করে দিও ঈশ্বর। এতদিন আমি ভুল মানুষকে রুদ্র আর পাখির জন্য মনে করে রেখেছিলাম, কিন্তু আজ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো আমার রুদ্রের হারানো সুরের বাঁধনে একমাত্র তনুশ্রীই বাধা আছে। তুমি আমার ছেলের জীবনে হারানো সুরের তারটিকে আবার সঠিক সুরে বেঁধে দিও ঈশ্বর। আমি আর কিচ্ছু চাই না। বলেই দু চোখের অশ্রু মুছে বেরিয়ে গেলেন।